আচ্ছা, যে আমি যদি 1 নাম্বার কোশ্চেনে আসি, হোয়াট ইজ ইনক্লুসিভিটি, why do we practice inclusivity in CBT and A environment? তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু দুইটা ছোট কোশ্চেন, তো এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেন আসতে পারে, কিন্তু আসলে দুইটা কোশ্চেন মিলে এমন ভাবে হবে কোশ্চেনটা খুব যে বড় হবে অ্যান্সারটা সেরকম না, মোটামুটি ছোটর মধ্যে অ্যান্সার থাকবে এরকম আর কি। ঠিক আছে, তো আমি যে স্ক্রিন শেয়ার করলাম যে কোশ্চেন গুলো, যে কোশ্চেন গুলোর উপর অ্যাসেসমেন্টটা হলো আগের দিন, কোশ্চেন তো সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা আছে হোয়াট ইজ ইনক্লুসিভিটি। তো ইনক্লুসিভিটির সংজ্ঞা মাশাআল্লাহ সবাই মোটামুটি ভালো মতো অ্যান্সার দিয়েছেন। হোয়াই ডু উই প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন সিবিটি এন্ড সিস্টেম, এটা একটু অনেক সময় অনেক কয়েকজন অল্প কিছু, সবাই ম্যাক্সিমামই ভালোই অ্যান্সার করেছেন। কিছু কিছু জায়গায় আমরা হোয়াই এর জায়গায় হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি ওই অ্যান্সারটা করে দিয়েছি। আমি একটু এটা দেখাই স্ক্রিন শেয়ার করে, আমি অ্যান্সারটা দেখাই আবার সিবিএলএম টা। ওকে, অ্যানসারটা প্রিপেয়ার এফেক্টিভলি হবে, প্রিপেয়ার এফেক্টিভলি এগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি তাহলে। ইনক্লুসিভিটির আমরা প্রথমে এই সংজ্ঞাটা সবাই পেরেছি যে ইনক্লুসিভিটি মিনস রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং এন্ড মিটিং দ্য লার্নিং নিডস অফ অল ইউর লার্নার। সবাই সুন্দর করে এটা লিখতে পেরেছি, মানে আমরা এমনিও মাথায় ঢুকে গেছে, দ্যাম ওয়ার্ডটা দ্বারাই আমরা বুঝতে পারি ইনক্লুসিভিটি। এটা ছিল হোয়াট ইজ ইনক্লুসিভিটি, সেটার অ্যান্সার। আর পরবর্তীতে আমি লিখেছি যে হোয়াই ডু উই প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন সিবিটি এন্ড এ সিস্টেম, মানে সিবিটি এন্ড এ সিস্টেমে আমরা ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করি সেটাই দেখেন ওই পরবর্তী পেজে, এটা পেজ নাম্বার 14, এই কোশ্চেনটার অ্যান্সার 13 আর 14 নাম্বার পেজেই হয়ে যাচ্ছে। দেখেন ওয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, তখন আমরা লিখবো কি প্রিপেয়ার ইচ লার্নার, এই যে বুলেট পয়েন্ট আকারে যে 3টা পয়েন্ট, এটাই যতটুকু সংক্ষেপে করা যায় লিখবো, পুরা লিখলে সমস্যা নাই। তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকে লিখেছেন বাই, উপরের যে ভূমিকাটা এটা দিয়েছেন যে বাই ফস্টারিং এন্ড প্রমোটিং এন্ড ইনক্লুসিভ লার্নিং কালচার, ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন ক্যান। তো এই যে উপরের যে আমার যে হেডিংটা, এই হেডিংটা আমার দরকার নাই, এটা লিখে আমি সময় নষ্ট করব না। এই যে উপরের দুইটা লাইন, এই দুটো লাইন আমার দরকার নাই। আমি এই যে বুলেট পয়েন্ট আকারে প্রিপেয়ার ইজ লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি এন্ড ফ্লেক্সিবলি, এটুকু লিখলেই হবে। প্রোভাইড মোর লার্নার্স এন্ড ক্লায়েন্ট উইথ বেটার কোয়ালিটি সার্ভিস, আমি একটু দেখাই, এইটুকু লিখলেই এনাফ। ঠিক আছে, স্যার আমরা তো আরো সংক্ষেপে লিখছি, প্রিপেয়ার লার্নার, প্রোভাইড মোর লার্নার। হ্যাঁ ঠিক আছে, ওটা হলেও হবে, সমস্যা নেই, ওটা হলেও হবে। তো আমরা এইটুকু লেখার চেষ্টা করব, এটা যেহেতু একটা কমন কোশ্চেন তো প্রায়ই আসে, তো আমরা এইটুকু অ্যাটলিস্ট লেখার চেষ্টা করব। এবং আমরা সবসময় জানি যে সিবিএলএম এর এটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় নাম্বার সিবিএলএম এর প্রথম ইনফরমেশন সেটাই যে আমরা পেয়ে যাচ্ছি 13-14 নাম্বার পেজে। তো আমরা এইটুকু লিখলে হবে যে প্রিপেয়ার ইজ লার্নার টু ওয়ার্ক মোর ইফেক্টিভলি এন্ড ফ্লেক্সিবলি, তারপর লিখতে পারি প্রোভাইড মোর লার্নার্স এন্ড ক্লায়েন্ট উইথ বেটার কোয়ালিটি সার্ভিস, আর লাস্টে লিখতে পারি এনশিওর ইট মিটস ইটস অব্লিগেশন অ্যারাইজিং আউট অফ লেজিসলেশন এন্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এটাকে আমরা সংক্ষেপে মনে রাখি পিপিই, এই 3টা ওয়ার্ড দ্বারা। যাই হোক, আমরা এইটুকু লিখলে হবে। আর যদি আমরা পুরাটাও লিখতে পারি, আমার সময় কুলায়, আমি পুরো পয়েন্ট আকারে যেগুলো লেখা আছে পুরো লিখতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ওই সময়ের ব্যাপারটা একটু দেখা লাগে, তো সেই কারণে আমি একটু বলতেছি যে এইটুকু লিখলেও হবে। আরো আরো সংক্ষেপে করা যায়, আরো সংক্ষেপে লিখলেও সমস্যা নাই। তো এটা গেল আমার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা। আমি দ্বিতীয় কোশ্চেনটা একটু দেখাই। দ্বিতীয় কোশ্চেন এইখানে একটু অনেকের একটু সমস্যা হয়েছে, আমি খেয়াল করলাম। 2 নাম্বার কোশ্চেন লিখে বলেছিলাম হোয়াট আর দ্য গ্রাউন্ড রুলস ফর পার্টিসিপেশন উইথ কলিগস এন্ড ক্লায়েন্টস। এইখানে অন্য কিছু দেখে মানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, মেইন কথাটা হলো গ্রাউন্ড রুলস। আমি জানতে চেয়েছিলাম যে গ্রাউন্ড রুলস গুলো কি কি। ঠিক আছে, হোয়াট আর দ্য গ্রাউন্ড রুলস ফর পার্টিসিপেশন উইথ কলিগস এন্ড ক্লায়েন্ট, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আগের দিনও ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছিলাম। তারপরে অনেকে একটু এটা সিবিএলএম এর যে অ্যান্সার শিট আছে, অ্যান্সার শিটে একটু ভুল রয়েছে, তো অনেকে এই ভুলটাও অ্যান্সার করেছি। আমি আবার সিবিএলএম এ ফেরত আসি, আমি দেখাই।
গ্রাউন্ড রুলস ফর পার্টিসিপেশন এন্ড বিহেভিয়ারের দরকার নাই, এখানে বলছে গ্রাউন্ড রুলস গুলো কি কি, আমি বিহেভিয়ার জানতে চাইনি। ঠিক আছে, তো আমি গ্রাউন্ড রুলসে যাই। আচ্ছা, এই যে পেজ নাম্বার 43 তে আছে গ্রাউন্ড রুলস। আমি এটা দেখানোর আগে আগে একটু দেখাই, আপনারা অল্প কিছু, সবাই না, অল্প কিছু মানুষজন এখানে একটু ভুল লিখেছেন। যেমন গ্রাউন্ড রুলস জানতে চাইছি, আপনারা যেটা লিখেছেন এই পয়েন্টটা আমি একটু দেখাই। পেন সিলেক্ট করি। আচ্ছা, এই পয়েন্ট গুলো লিখেছেন। ঠিক আছে, এই কথাটা কি বলেছে আমি একটু ক্লিয়ার করি। এর আগের হেডিংটা, ইউ নিড টু কনসিডার, you need to consider your own expectation about behavior. ঠিক আছে, the negotiated ground rules would include, এই কথাটা বলতেছে এই যে উপরে যে হেডলাইনটা, এখানে অনেক কিছু বলেছে। গ্রাউন্ড রুল বলছে যে আমরা যে ক্রিটিক্যাল ওয়ে টু মডেল ইন অফ গ্রাউন্ড রুলস উইথ ইউর লার্নার, প্রথমে আমাকে বলেছে যে আমাকে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করার জন্য আমাকে কিছু গ্রাউন্ড রুলস আগে থেকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে সেই গ্রাউন্ড রুলস নিয়ে কিছু কথা বলেছে এবং লাস্টে বলেছে, দেখেন লাস্ট ওয়ার্ডটা বলেছে, লাস্ট সেন্টেন্সটা, দ্য নেগোশিয়েটেড গ্রাউন্ড রুলস উড ইনক্লুড। তাহলে বলছে যে গ্রাউন্ড রুলের ভিতরে এইগুলো থাকতে পারে। কি থাকতে পারে? গাইডলাইন ফর বিহেভিয়ার এন্ড অ্যাকসেপ্টেন্স, কমন আন্ডারস্ট্যান্ডিং বিটুইন লার্নার এন্ড গ্রুপ ইন্টারাকশন। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো গ্রাউন্ড রুলের মধ্যে, গ্রাউন্ড রুলের ভিতরে, গ্রাউন্ড রুলকে ব্যাখ্যা করে করতেছে এই পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো কিন্তু গ্রাউন্ড রুল না। গ্রাউন্ড রুল তাহলে কোনগুলো? গ্রাউন্ড রুল আমি ছকে চলে আসি, নিচেই এই যে পেজ নাম্বার, এটা বি দিয়ে যেগুলো 41, বি রেসপেক্ট 41, কনফিডেন্সিয়াল ঠিক এগুলো আছে, 41 এবং 42 তে আছে। এই যে গ্রাউন্ড রুলের বাম সাইডে বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন এন্ড অনেস্ট, বি নন জাজমেন্টাল, তারপর আরেকটু নিচে আসি, বি সেনসিটিভ, বি অ্যাকসেপ্টিং। ঠিক আছে, তো আমাদের গ্রাউন্ড রুলস এইগুলো। আমাদের এই যে এখানে 6টা গ্রাউন্ড রুলস আছে, এই 6টা লিখে দিলেই হবে। ডান পাশের গুলো বিহেভিয়ার, এগুলো আলাদাভাবে লেখা দরকার নেই, এটা চাইনি আমি। তো আমাকে গ্রাউন্ড রুল চেয়েছি এবং গ্রাউন্ড রুল গুলো কি কি এটা জিজ্ঞেস করলে আমাকে কমনলিও মনে রাখতে হবে যে বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন এন্ড অনেস্ট। অনেক সময় ওরাল কোশ্চেনিং এও কিন্তু জিজ্ঞেস করে যে গ্রাউন্ড রুলস গুলো কি কি, তখন আমি বলবো বি রেসপেক্টিভ, বি ওপেন, বি অনেস্ট, এরকম বলে দিলেই হবে। তো এইগুলো হলো গ্রাউন্ড রুল। আমি এখন কনফিউশনটা কোথায় অ্যারাইজ করে আমি একটু দেখাই। পরবর্তীতে এই দেখেন সেলফ চেক। সেলফ চেকে 1 নম্বর কোশ্চেন বলছে, হোয়াট আর দ্য গ্রাউন্ড রুলস ফর পার্টিসিপেশন এন্ড বিহেভিয়ার উইথ কলিগস এন্ড ক্লায়েন্টস। ঠিক আছে, বলছে যে গ্রাউন্ড রুলস ফর পার্টিসিপেশন এন্ড বিহেভিয়ার উইথ কলিগস এন্ড ক্লায়েন্টস, এই যে গ্রাউন্ড রুলস এবং বিহেভিয়ার গুলো কি কি, এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। এবং এই সেলফ চেকের অ্যান্সার শিটে আসি। অ্যান্সার শিটে দেখেন এই যে উপরে যে আমি একটু আগে দেখালাম যে কোন জিনিসগুলো গ্রাউন্ড রুলের ভিতরে থাকতে পারে, সেটার একটা বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিয়েছে, সেই কথাটা লেখা রয়েছে। তার মানে এইখানে অ্যান্সার শিটে অ্যান্সারটা ঠিক মতো লেখা নাই, অ্যান্সারটা কিছুটা ভুল। তো আমার জানতে হবে গ্রাউন্ড রুলস গুলো কোনগুলো। গ্রাউন্ড রুলস গুলো হবে ওই যে বক্সে যে জিনিসগুলো আমরা দেখেছি, সেগুলো হবে গ্রাউন্ড রুল। সবাই কি গ্রাউন্ড রুলের বিষয়টা ক্লিয়ার হয়েছি? জি স্যার। জি স্যার, আমি ঠিকই লিখেছিলাম। হ্যাঁ, আমি জি স্যার, আমরা 6টা পয়েন্টে দিয়েছি স্যার। আপনারা ম্যাক্সিমামই আপনারা দেখেছি যে ঠিক লিখেছেন। তারপরও কেউ কেউ আমি দেখেছি যে এই পয়েন্টগুলো লিখেছেন। এইখানে যে অ্যান্সার শিটে যে পয়েন্ট লেখা আছে, এই পয়েন্টগুলো কিন্তু অ্যান্সার হবে না, এটা কিন্তু রং অ্যান্সার। এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছিলাম এই কারণে যে এটা রং অ্যান্সার। গ্রাউন্ড রুল ফর পার্টিসিপেশন, গ্রাউন্ড রুল ফর পার্টিসিপেশন এন্ড ক্লায়েন্ট, যে কোনো কিছুই হবে কি, এই যে ছকটা কোথায় আছে? পেজ নাম্বার 41 পেজেই আছে, যে সিবিএলএম 2 পেজ নাম্বার 41 এই যে গ্রাউন্ড রুল, ছকের বাম সাইডে যে কথাগুলো আছে সেগুলো হবে আমার গ্রাউন্ড রুল। ঠিক আছে, এরপরে আমি 3 নাম্বার কোশ্চেনে আসি। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, মানে এই 10টা কোশ্চেনের বাইরে। জি সেটা হচ্ছে আপনার যে হোয়াট স্ট্যাটিস্টিক উইল ইউ টেক টু প্রমোট ইন ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, মানে চেক ইসে আছে 32 পেজে যে কোশ্চেনটা, এটা এখানে যে উত্তরটা আছে,
আবার হচ্ছে 13 পেজে মানে এই প্রশ্নেরই একটা উত্তর আছে, সেটা হচ্ছে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। এখন দুইটাই তো লার্নিং এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে দুই জায়গায় উত্তরটা দুই ভাবে আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি বলতেছেন 32 নাম্বার পেজ, আমি 32 নাম্বার পেজে আসি। জি স্যার। আচ্ছা, আমার এখানে একটু প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা, হোয়াট স্ট্র্যাটেজি টু উইল ইউ টেক, হ্যাঁ এক উইল ইউ নাম্বার টেক টু প্রমোট ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট? তাহলে বলতেছে স্যার। ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টকে প্রমোট করার জন্য আমি কোন কোন স্ট্র্যাটেজি নিব। তাহলে স্ট্র্যাটেজি দেখেন, এই যে প্রোভাইড ইনফরমেশন টু লার্নার্স, এইখানে যে পয়েন্ট গুলো আছে সেইগুলো আছে। ঠিক আছে, আমি এটা এটা দেখলাম। এরপরে আপনি কত নাম্বার পেজ বললেন? 13 পেজ স্যার। আচ্ছা আচ্ছা, এটা হলো এই এই পেজটার কথা বলেছেন না? জি স্যার, এই যেখানে যে হ্যাঁ, বুলেট পয়েন্ট গুলা যে এটাও লার্নিং এনভায়রনমেন্ট, না এইটা বলেছে। ইনক্লুসিভ লার্নিং আচ্ছা, এনভায়রনমেন্ট। আমি এই জিনিসটা ক্লিয়ার করি। এখানে বলেছে যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টে কি কি থাকতে পারে, মানে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট কোন জিনিসটাকে বলতেছি আমি। ঠিক আছে, তাহলে কোন জিনিসটার মধ্যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট থাকতে পারে? তাহলে বলতেছে ভ্যালু এন্ড রেসপেক্ট ডিফারেন্স। ঠিক আছে, যেখানে এক একজনের মন্তব্য, এক একজনের সবাইকে সমানভাবে ভ্যালুয়েশন করা হয়, সেটাই বলতেছে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টস। প্রমোট লার্নিংস, এখানে ধরেন লার্নিং কে প্রমোট করা হচ্ছে, অন্য বিষয়কে না প্রমোট করা হচ্ছে না। এগুলো বলতেছে যে এই পয়েন্টগুলো দ্বারা বোঝাচ্ছে যে একটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টে এই জিনিসগুলো থাকতে পারে। ঠিক আছে, আর আপনি যেটা পেজ নাম্বার 32 বললেন, সেটা হলো বলতেছে যে আপনি একটা ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট করার জন্য কোন কোন পদ্ধতি বা কোন কোন স্টাইল ফলো করবেন, সেই স্টাইলগুলো ওইখানে যে বুলেট পয়েন্ট যেটা রয়েছে সেইগুলো। ঠিক আছে, জি স্যার। এটা দুইটা একটু আলাদা আলাদা কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার ইসে চলে আসি, আমার 3 নাম্বার কোশ্চেনে। তো এই কোশ্চেনও মোটামুটি সবাই পেরেছেন। হুইচ সাপোর্ট পারসন ইউ মে সিক অ্যাসিস্ট্যান্ট ফ্রম ইন ইমপ্লিমেন্টিং অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট? যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের জন্য আমি ওই যে আগের কোশ্চেনের মতো, আগেরটা ছিল কিভাবে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করব, আর এইটা বলেছে যে কোন কোন পার্সনের সাহায্য নিতে পারি ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের জন্য, কার কাছে সাপোর্ট নিতে পারি। তো আমরা অনেকেরই জি বলেন। ফ্যামিলি মেম্বারস আর যেটা গভর্নমেন্ট অফিসার। জি জি, আমরা এখানে এখানে অনেক কমন কিছু ইয়ে আছে, আমরা অনেকেরই সাপোর্ট নিতে পারি। আমি আসলে এখানে পেজ নাম্বারটা দেখাই কোথায় আছে। মোস্ট প্রবাবলি এই যে পেজ নাম্বার 32 তেই আছে। ঠিক আছে, এই 32 তেই কোশ্চেন আছে, 33 তেও আমি অ্যান্সার পাবো, আবার ইনফরমেশন শিটেও অ্যান্সার আছে। ঠিক আছে, যে হুইচ সাপোর্ট পারসন ইউ মে সিক অ্যাসিস্ট্যান্ট ফ্রম ইন ইমপ্লিমেন্টিং অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, আমি এই কোশ্চেনটাই দিয়েছি। অ্যান্সারে দেখেন এই যে ফ্যামিলি মেম্বার্স, গভর্নমেন্ট অফিসার, পিয়ার সাপোর্ট, অনেকগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, এটা আমি ইনফরমেশন শিটেও কোথায় আছে আমি একটু দেখাই। 33 ইনফরমেশন শিটে আছে, 30 নাম্বার পেজেও আছে ইনফরমেশন, সরি 30 না, 33 স্যার। না, ইনফরমেশন শিটে আপনার 30 নাম্বার পেজে আছে। ঠিক আছে, ইনফরমেশন 30 শিটে উপরের 30 দিকে নাম্বার আছে পেজে স্যার। আছে। এবং হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, আমি পেজ নাম্বার আমার এখানে মিলে না, তো এই জন্য পেজটা শিওর হয়ে নিয়েছি। 30 নাম্বার পেজে আছে, আর অ্যান্সারের পয়েন্ট আকারে দেখা যাচ্ছে যে সাপোর্ট পিপল ইউ দ্য সাপোর্ট পিপল। আমি কয়েকজনের দেখলাম এখানে ফুল, এখানে যে যতগুলো পয়েন্ট আছে সব লিখেছি, আমার এতগুলো দরকার নাই। আমি এই জিনিসটা বারবার বলতেছি যে আমাকে যখন এরকম জিজ্ঞেস করে তখন আমি অ্যান্সারে কি লিখবো, আমি 5টা, সর্বোচ্চ 5টা থেকে 6টা, এর বেশি লেখার আমার দরকার নেই। ঠিক আছে, আমি আবার অ্যান্সার শিটে আসি। এই যে অ্যান্সার শিটেও দেখেন অনেকগুলো পয়েন্ট আকারে রয়েছে। ঠিক আছে, এখানে 10টার উপর পয়েন্ট আছে, অনেকে সবগুলো লিখেছেন, অনেকে না, অল্প কিছু। আমি অল্প কয়েকটা অ্যান্সার শিটে দেখেছিলাম যে আপনারা কেউ কেউ এখানে পুরাটা লিখেছেন। ঠিক আছে,
তো আমরা এই এই যে এইখানে যতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো আমরা কি করব, এখানে আমার যতগুলো পয়েন্ট আছে আমার এত তো লেখা দরকার নাই, আমি 3টা লিখলেও হবে। এখানে মিনিমাম 3টা লিখবো, সর্বোচ্চ 5টা থেকে 6টা লিখবো, সর্বোচ্চ 6টা লিখবো। 6টার বেশি কিন্তু এখানে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি এখানে 6টার বেশি লিখে আমি এখানে সময় নষ্ট করব না। এটা একটু সবাই ক্লিয়ার কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একটু সবাই মাথায় রাখবেন যে আমাকে সর্বোচ্চ এরকম 5টা 6টা লিখবো পয়েন্ট আকারে। আমার সময় আমার অ্যান্সার হবে আমার হাতে যতটুকু সময় আছে তার উপর ভিত্তি করে। ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য প্রিন্সিপাল দ্যাট আন্ডারপিন ইনক্লুসিভিটি। এটা মোটামুটি সবাই পেরেছেন যে ইনক্লুসিভিটির কোন কোন প্রিন্সিপাল গুলোকে আন্ডারপিন করছে। সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি আবার পেজ নাম্বারও নিয়ে যাই, যেহেতু সবাই পেরেছেন এটা নিয়ে বেশি সময়। তারপরে এটা কি করতে হবে? আমি জামা কাপড় মেলবো না আমার, আমি তো বুঝলাম না এইসব কাহিনী কি। আচ্ছা, একটু কারো এখান থেকে যে নয়েজ আসছে একটু মিউট করেন, দেখি মিউট করার ব্যবস্থা। আচ্ছা, প্রিন্সিপাল দ্যাট আন্ডারপিন ইনক্লুসিভিটি। সেটার উপরে আছে, আমি নিয়ে যাই। What are the principles that underpin inclusivity? তাহলে আচ্ছা, এই যে পেজ নাম্বার 17তে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইনটু ওয়ার্কপ্লেস, তাহলে বলতেছে ইন অর্ডার টু ফস্টার এন্ড প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং কালচার ইউ মাস্ট ইন্টিগ্রেট দ্য প্রিন্সিপাল দ্যাট আন্ডারপিন ইনক্লুসিভিটি ইনটু ইয়োর ওয়ার্কপ্লেস। তাহলে প্রিন্সিপাল দ্যাট আন্ডারপিন ইনক্লুসিভিটি হলে আমরা এই যে পয়েন্ট গুলো পেজ নাম্বার 17 এবং পেজ নাম্বার 18তে দেখেন পয়েন্ট গুলো কি আছে, ইউজিং লার্নার সেন্টার অ্যাপ্রোচ টু লার্নিং, ফস্টারিং এন্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্স, সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশনস, তারপর হলো ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন এন্ড সাকসেস। তো এইখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমরা 3টা পয়েন্ট লিখে দিলেই হবে, যেহেতু পয়েন্ট গুলো একটু বড় বড় আমরা 3টা করে পয়েন্ট লিখলেই এনাফ। ঠিক আছে, আমরা আবার পরবর্তী কোশ্চেনে চলে আসি, সেটা হলো হু আর দ্য ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, এটাও সবাই মোটামুটি পেরেছি যে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস বলতে আমরা কাদের কাদের বুঝি, যে ওমেন আন্ডার রিপ্রেজেন্টেড, তারপর হলো পিডব্লিউডি থাকবে, people with disability. রাইট। এইটা আমরা কত নাম্বার পেজে আছে, আমি একটু পেজ নাম্বারটা দেখাই। 15 নম্বর পেজে। আচ্ছা, 15 নম্বর আগে আছে। এই যে 15 নাম্বার পেজের একদম উপরের দিকে, ঠিক আছে, ক্লায়েন্ট পার্টিকুলার নিড, এই যে women under represented, people with low literacy numeracy, people with disability বা আমরা সংক্ষেপে পিডব্লিউডি বলছি, তারপর রুরাল লার্নার, রিমোট লার্নার, ইউথ অ্যাট রিস্ক, এটা সবাই মোটামুটি ভালো মতো লিখতে পেরেছি। এটা হলো দ্য পিপল উইথ স্পেশাল নিড, পার্টিকুলার নিড। এটা আমি কোশ্চেনটা কি ছিল একটু দেখি। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, তাহলে এটা হবে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস এর অ্যান্সারটা আসবে। পেজ নাম্বার কততে বললাম, 15তে মনে হয় মোস্ট প্রবাবলি। যাই হোক, এটা সবাই পারছে, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। এবার 6 নাম্বার কোশ্চেনে চলে আসি। 6 নাম্বার বলতেছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড পাস। তাহলে বলতেছে পাস দ্বারা আমরা কি বুঝি। তো অনেকে লিখেছি যে পাস দ্বারা আমরা বুঝি যে ওই যে ফায়ার এক্সটিংগুইশার আমরা কিভাবে ইউজ করি সেটা দ্বারা আমরা বুঝতেছি পাস। তারপরে আপনারা পি তে কি, এতে কি, এস তে কি, এস থেকে এটা লিখে দিয়েছি, অথবা আমরা সরাসরি পি তে কি হয়, এতে কি হয়, আর 2টা এসে কি হয় এটা লিখে দিলেও হবে। ঠিক আছে, তো এটাও মোটামুটি সবাই ভালো মতোই লিখতে পেরেছি যে
পাস দ্বারা কি বোঝানো হচ্ছে? 59 স্যার, 59 59 আচ্ছা, এই যে 59 নাম্বার পেজে রয়েছে স্টেপস ইন এক্সটিংগুইশিং ফায়ার ইউজিং পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। মানে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশারটা আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়টাই বোঝাচ্ছে পাস দ্বারা, বা কিভাবে অপারেট করব সেটাই। তাহলে কি পিতে কি পুল দ্য পিন অফ দ্য ফায়ার এক্সটিংগুইশার, এতে কি এইম করব, এইম দ্য নজল এট দ্য বটম অফ দ্য ফায়ার। তারপর এসতে কি স্কুইজ দ্য হ্যান্ডেল অফ দ্য ফায়ার এক্সটিংগুইশার। আর এসতে কি সোয়াইপ অর সোয়াইপ সাইড টু সাইড মোশন, সোয়াইপ অর সাইড টু সাইড মোশন। ঠিক আছে, তাহলে এটা বলতেছে ফায়ার এক্সটিংগুইশার আমরা কিভাবে অপারেট করব, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার গুলো, সেটা আমরা বুঝাচ্ছি পাস দ্বারা। স্যার এটা যদি আমরা শুধু এভাবে লিখি, পিতে পুল দ্য পিন, এতে এইম দ্য নজেল, আমরা 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 শুধু পিতে কি বলতেছে পুল দ্য পিন, তারপর এতে কি বলতে এইম দ্য নজেল, এসতে কি বলতেছে স্কুইজ দ্য হ্যান্ডেল, আর এসতে কি সোয়াইপ। ঠিক আছে, বা সুইপ। এই যে ছোট করেও আমরা লিখতে পারি যে এইগুলো দ্বারা কি বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আসতেছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। হোয়াট ইজ ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো ইজ অকুপেশনাল হেলথ এন্ড সেফটি লিগাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ। তাহলে দ্বিতীয়টার অ্যান্সারটা হলো ইয়েস। এটা সবাই মোটামুটি লিখেছি, আবার কেউ কেউ এইটা অ্যান্সার দেয়নি। এটা যারা বুঝতে পারেননি, এটার অ্যান্সার হবে, আমি কোশ্চেন করেছি যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এটা কি বাংলাদেশের লিগাল রিকোয়ারমেন্ট কিনা। হ্যাঁ, এটা একটা বাংলাদেশের লিগাল রিকোয়ারমেন্ট। সিবিএলএম এ পরিষ্কার ভাবে লেখা আছে যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বাংলাদেশের লিগাল রিকোয়ারমেন্ট। এটার অ্যান্সার শুধু ইয়েস দিলেই হবে। ইয়েস অথবা ট্রু, যে কোনো একটা দিলেই হ্যাঁ, হবে স্যার। শুধু ইয়েস দিলেও হবে, ট্রু দিলেও হবে, যে কোনো একটা কিছু। আর ওয়ার্ক প্লেস স্যার, হ্যাজার্ড, জি স্যার এখানে একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের যে পি, এই যে যেটা পি অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে স্যার, প্রথমেই একটা টেস্ট নেওয়া হয়েছিল, হ্যাঁ, ওখানে তো 25টা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে ডাস্ট, এটা কোন ধরনের হ্যাজার্ড? এর অ্যান্সার হবে স্যার এটা ফিজিক্যাল হ্যাজার্ড, কিন্তু ওইখানে উত্তরটা কেমিক্যাল হ্যাজার্ড দিলেই রাইট বলছে স্যার। আচ্ছা, আমি এটা আপনাকে দেখাই, এটার অ্যান্সারটা ফিজিক্যাল হ্যাজার্ড না। ঠিক আছে, অ্যান্সারটা ডাস্ট হবে কেমিক্যাল হ্যাজার্ড। আমি আপনাকে হ্যাজার্ডের প্রকারভেদটা আসবে। আচ্ছা, এটা আমরা একটু পরেও দেখাতে পারবো। ডাস্ট অলওয়েজ এ কেমিক্যাল হ্যাজার্ড। আমি এটা কেমিক্যাল স্যার, এটা আমি এই যে আমি ক্লাসিফাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, এই কোশ্চেনটা যখন আসবে তখন আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আগে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড, এই যে 7 নাম্বার কোশ্চেনটা আগে ক্লিয়ার করি যে হোয়াট ইজ ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। ঠিক আছে, ওয়ার্কপ্লেস হ্যাজার্ডের সংজ্ঞা চেয়েছি এবং লাস্টে বলেছিলাম যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি এটা কি বাংলাদেশে এখন একটা বৈধ বিষয় কিনা। তো অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বাংলাদেশের একটা বৈধ বিষয়। ঠিক আছে, আপনারা যারা হয়তো এটার অ্যান্সার করেননি, এটা শুধু ইয়েস লিখে দিলেও হবে, ট্রু লিখে দিলেও হবে, অথবা এই লাইনটাও লিখে দিতে পারেন যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ইজ লিগাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ, এটুকু লিখে দিলেও হবে। ঠিক আছে, এখন আসি ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। এইটা শুধু হ্যাজার্ডের সংজ্ঞা দিলেই হবে না, এখানে বলতে হবে যে হ্যাজার্ডটা কি। আমি আগেও বলেছিলাম হ্যাজার্ড কি একটা সোর্স। ঠিক আছে, আর ওয়ার্কপ্লেস কি, যেখানে আমরা কাজ করি, কর্মক্ষেত্র। তাহলে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড কি, কর্মক্ষেত্রে এমন কোনো উৎস যেখান থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেটাই হবে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। ঠিক আছে, তাহলে ওয়ার্কপ্লেস হ্যাজার্ডের আমি এটা আমি লিখে দিয়েছিলাম, তারপর আমি আরেকবার লিখে রেখেছি, আমি স্ক্রিনটা শেয়ার করি যে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড কি। ওয়ার্কপ্লেস হ্যাজার্ডটা কি? A workplace hazard would be any situation that has the potential to cause harm in a place where people practice their occupation. ঠিক আছে, এই ওয়ার্কপ্লেস হ্যাজার্ডটা আমি আগেও লিখে দিয়েছিলাম, যারা লিখতে পারেননি এটা একটু লিখে নেন, ওয়ার্কপ্লেস হ্যাজার্ডের সংজ্ঞা। ঠিক আছে, এমন কেউ কি আছেন যিনি আগের দিন অনুপস্থিত ছিলেন, এই ওয়ার্কপ্লেস হ্যাজার্ডের সংজ্ঞাটা লিখতে পারেননি? একটু কাইন্ডলি লিখে নেন। আপনি গত ক্লাসে এটা লিখে দিয়েছিলেন স্যার, আমরা এটাই লিখছি। জি জি, না না, এটা লিখেছেন, আমি দেখেছি আপনারা ম্যাক্সিমামই এটা লিখেছেন, আবার অনেকে শুধু হ্যাজার্ডের সংজ্ঞা দিয়েছে, তাহলে হবে না। আর ম্যাডাম তো বললেনই উনি ওয়ার্কপ্লেস হ্যাজার্ডটা লিখতে গিয়ে শুধু ওয়ার্কপ্লেসের সংজ্ঞা দিয়েছিলেন, পুরাটা লিখতে পারেননি, তার একটু প্রবলেম ফেস করছিলেন এই কারণে। যাই হোক, সেটা বড় কথা না। তো ওয়ার্কপ্লেস হ্যাজার্ড থাকলে আমি সিবিএলএম এ যে হ্যাজার্ড সংজ্ঞা আছে সেটা দিলেও হবে, হ্যাজার্ডের সাথে আমার লিখতে হবে যে
ইন ওয়ার্ক প্লেস, মানে ওয়ার্ক প্লেসের সংজ্ঞাটাও আসবে। তাহলে কি ওয়ার্ক প্লেসটা কি? ওয়ার্ক প্লেস ইজ আ প্লেস ওয়্যার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন, সেটাই তো ওয়ার্ক প্লেস। তাহলে পিপল যেখানে অকুপেশন প্র্যাকটিস করে বা মানুষজনের কর্মক্ষেত্রে এমন কোনো উৎস যদি থাকে যে উৎস থেকে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ঘটে, সেগুলোকে আমরা বলতেছি ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। ঠিক আছে, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড তাহলে ক্লিয়ার করলাম। আচ্ছা, রাইট ডাউন দ্য স্টেপস অফ সেফটি ডিসিশন হায়ারার্কি ফ্রম বটম টু টপ। ঠিক আছে, এইটাও সবাই লিখেছেন, আমরা মোটামুটি সবাই লিখতে পেরেছেন। এখানে একটা প্রবলেম হলো আমি একজনকে পেয়েছিলাম, জাস্ট একজনকে মোস্ট প্রবাবলি। তো এই স্টেপ গুলো কিন্তু 6টা, আমাদের একজন লিখেছিলেন, উনি 5টা স্টেপ লিখেছিলেন। তো আমি একটু এটা আবার একটু কারেকশন করে দেই, এটাও কিন্তু সিবিএলএম এ একটু রং, একটু ভুল আছে। আচ্ছা, এটা পরে থাকা একটা জায়গায় একটা কম আছে। জি স্যার, আচ্ছা, হ্যাঁ। পিকচারটাতে আইসোলেশন দেওয়া ছিল না, কিন্তু স্যার নিচে লেখা হ্যাঁ আছে। হ্যাঁ, এই কথাটা এটা আমি কিন্তু কারেকশন করে দিয়েছিলাম, এই যে জি স্যার, জি, ঠিক আছে। correction করে দিছিলেন। এটা তারপরও আমি একটু ভুল পেয়েছি একজনের খাতায়। এটা হলো পেজ নাম্বার 66। ঠিক আছে, 66 নাম্বার পেজে দেখেন আমরা হায়ারার্কি অফ কন্ট্রোল, এইটা আমি পিরামিডে একটা পয়েন্ট কম দেওয়া, এটা কিন্তু 6টা পয়েন্ট। ঠিক আছে, তো আমরা পিরামিড না দেখে আমরা টেবিল দেখবো, টেবিল দেখাটাই বেটার। ঠিক আছে, টেবিলে কি দেখা আছে? এলিমিনেট, এটাকে এলিমিনেশন বলতে পারি, এই যে যেরকম এলিমিনেশন বলতে পারি বা এলিমিনেটও লিখতে পারি, সাবস্টিটিউশন বলতে পারি, সাবস্টিটিউটও লিখতে পারি। পরে আইসোলেশন, এই কথাটা পিরামিডে দেয়া নাই, এই পিরামিড টেবিলটায় আইসোলেশন দেয়া নাই, এখানে একটা ভুল আছে। ঠিক আছে, তো কেউ যদি একটু করে থাকেন, এটা পেন্সিল দিয়ে বা কোনোভাবে এটা একটু কারেকশন করে নেন, কারণ আর এই হায়ারার্কি অফ কন্ট্রোল এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। সো আমার এটা সিবিএলএম দেখে যদি কখনো কোশ্চেন আসে, আমার সিবিএলএম দেখে লেখার আমার কাছে পার্সোনালি মনে হয় যে সিবিএলএম দেখে এটা অ্যান্সার করার আমার প্রয়োজন নেই। তো আমার যখন এই হায়ারার্কি অফ কন্ট্রোল আসে, আমি টপ টু বটম মুখস্থ রাখবো। টপ টু বটম কিভাবে মুখস্থ রাখবো? এলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপি। ঠিক আছে, এই যে আমার 6টা পয়েন্ট মুখস্থ। এখন আমাকে যদি উল্টা বলে বটম টু টপ, বললে উল্টা কথা হবে। আমি উল্টা লিখবো, কিন্তু আমি মুখস্থ করবো এক ধাপে। ঠিক আছে, আমি মুখস্থ করলাম টপ টু বটম, আমাকে যদি বলে বটম টু টপ, আমি তখন উল্টা লিখে ফেলবো। তো আমি এটা চাচ্ছি না যে আপনারা কেউ পিরামিড দেখে বা সিবিএলএম কষ্ট করে ওপেন করে লিখেন, যেহেতু এই কোশ্চেনটা খুবই কমন, বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনও। এগুলো কিন্তু আপনাকে অনেক সময় ওরাল কোশ্চেনিংও জিজ্ঞেস করে যে এই যে হায়ারার্কি অফ কন্ট্রোল, এই যে পিরামিডটা আছে, এটা বলেন তো দেখি, টপ টু বটম বলেন, তখন আপনি বলে দিলেন, মুখস্থ বলে দিলেন। সো এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং এইটা একটু কারেকশন করে নিতে হবে যে এটা 6টা পয়েন্ট, এটা 5টা পয়েন্ট না। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপর পরবর্তীতে চলে যাই। এটা হলো আমরা পড়েছিলাম যে রাইট ডাউন দ্য স্টেপস অফ সেফটি ডিসিশন হায়ারার্কি ফ্রম বটম টু টপ। তাহলে আমরা হায়ারার্কি অফ কন্ট্রোলও বলি, অথবা সেফটি ডিসিশন হায়ারার্কি এটাও বলি, অথবা কন্ট্রোল রিস্কও বলি, একই অ্যান্সার আসবে। তো এবার আমি 9 নম্বর পয়েন্টটা যাই, যে ক্লাসিফাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। এটা সবাই মোটামুটি দিতে পেরেছেন, কিন্তু আর্গোনমিক হ্যাজার্ড, এটার এক্সাম্পল দিতে অনেকে একটু প্রবলেম ফেস করছেন। আমি এটা একটু ক্লিয়ার করি। একই সাথে স্যার কোশ্চেন করলেন ডাস্টের বিষয়টা, তো আমি এটা একটু স্ক্রিন শেয়ার করে আমি দেখাই। তো আমরা বলেছি যে আমরা তো অনেক ধরনের হ্যাজার্ড করেছি কোশ্চেনে, আমাদের সাধারণত যেহেতু সিবিএলএম এ কোথাও উল্লেখ নাই যে হ্যাজার্ড কত প্রকার, ঠিক আছে, আমাদের সাধারণত কোশ্চেন আসবে না হ্যাজার্ড কত প্রকার। তো এনিহাউ আমাদের ওরাল কোশ্চিং এ যদি বলে ফেলে যে হ্যাজার্ড কত প্রকার বলেন তো, তখন আমরা বলতে পারি স্যার হ্যাজার্ড তো সাধারণত 4 প্রকার হয়, কিন্তু সিবিএলএম এ কোথাও উল্লেখ নাই যে একদম কত প্রকার। তখন আমরা বলতে পারি যে হ্যাজার্ড বিভিন্ন প্রকার আছে, তখন আমরা কয়েকটা, এই 4টা প্রকারের নাম তো অবশ্যই বলতে হবে। এই 4 প্রকার কি কি? 4 প্রকার হলো, প্রথমে আছে ফিজিক্যাল হ্যাজার্ড, তারপর বায়োলজিক্যাল হ্যাজার্ড, তারপর কেমিক্যাল হ্যাজার্ড, আর আর্গোনমিক হ্যাজার্ড। এছাড়া সাইকোসোশিয়াল হ্যাজার্ড, এটা একটা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, বাট এটা ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যেই পড়ে। ঠিক আছে,
তো আমি প্রথমে আসি বায়োলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড, এই যে এটা পেজ নাম্বার আছে 21-এ। তো আমি বলেছি ক্লাসিফাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। তখন আমি প্রথমে বায়োলজিক্যাল হ্যাজার্ড লিখে কোলন দিলাম, কোলন দিয়ে আমি এক্সাম্পল দেবো। এক্সাম্পল দুটো দিলেই হবে। তাহলে এক্সাম্পল কিন্তু দিতে পারি, এই যে 1 2 3 4 লেখা আছে, ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গি। ঠিক আছে, তারপর রিকটেশিয়া, এই যে দেয়া রয়েছে, এইটুকু লিখতে হবে। এই যে ব্যাকটেরিয়া লিখলেই হবে, ভাইরাস লিখলেই হবে, ফানজি লিখলেই হবে, আর কিছু দরকার নাই, রিকটেশিয়া লিখলেই হবে। আর মোস্ট কমন একটা কোশ্চেন এখন আমরা যেটা ফেস করতেছি, কোভিড-19 কি? এটা একটা ভাইরাস, তার মানে কি এটা কি হ্যাজার্ড? এটা কি হ্যাজার্ড? অবশ্যই বায়োলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, তো আমাদের যদি এক্সাম্পল দিতে বলে আমি ব্যাকটেরিয়া দিব, ভাইরাস দিব, ফানজি দিব, এটা লিখলেই হবে। কিন্তু এই যে আমি নিচে যদি আসি, এই যে টিবির কথা রয়েছে, টিউবারকুলোসিস, তারপর হচ্ছে টেটানাস, ঠিক আছে, এগুলো এক্সাম্পল হয়, বাট আমার এইগুলো দেওয়ার থেকে আমি ব্যাকটেরিয়া বললেই কিন্তু এগুলোর মধ্যে পড়তেছে, তারপর ভাইরাস বললেই পড়তেছে, ফাঙ্গি বললেই পড়তেছে। ঠিক আছে, তো আমরা লিখলে সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এগুলো লেখাই ট্রাই করব। ঠিক আছে, তো পরবর্তীতে যেটা আছে সেটা হলো কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডে গেলেই আমাদের ডাস্টের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কেমিক্যাল হ্যাজার্ড দেখেন, মিস্ট, এই যে পয়েন্ট আকারে দেয়া রয়েছে, মিস্ট, তারপর কি আছে গ্যাসেস, তারপর কি আসছে ভেপরস, তারপর কি আসছে ডাস্ট, তারপর কি আসতেছে ফিউম। এই যে এখানে ডাস্টটা লেখায় রয়েছে যে কেমিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, সো কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যেই কিন্তু ডাস্ট পড়বে। ডাস্ট মানে ধুলা বলতেছি আমরা, ধুলা। ঠিক আছে স্যার, এটা আবার ফিজিক্যাল হ্যাজার্ড আছে, কিন্তু এটা কেমিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড না, ফিজিক্যাল হ্যাজার্ডে আছে। ফিজিক্যাল হ্যাজার্ডটা ব্যাপারটা এইভাবে বুঝাচ্ছে, ধরেন ফিজিক্যাল হ্যাজার্ড বলতেছে যেখানে ফিজিক্যাল এন্ট্রেন্স এর কারণে যে হ্যাজার্ড গুলো হচ্ছে। যেমন আমি যদি এই যে কোভিড ইস্যুর কারণে আমাদের ক্লাসরুম গুলো অনেকদিন ধরে বন্ধ করে রয়েছে। ঠিক আছে, এই বন্ধ পড়ে থাকার কারণে কি হচ্ছে, আমাদের টেবিল চেয়ার যেখানে আমরা পড়ালেখা করি, সেই টেবিল চেয়ার গুলোতে কিন্তু আমাদের পড়াশোনা কন্টিনিউ হচ্ছে না। আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, আমরা একদিন একটা টেবিল না মুছলে দেখেন এখানে ধুলা পড়ে যায়। সেখানে যদি আমি 10 দিন না মুছি, 1 মাস না মুছি, সেখানে কিন্তু ধুলার আস্তরণ পড়ে যায়। তো এটা ফিজিক্যাল হ্যাজার্ড এই কারণে ফেলেছে, ওখানে লিখেছে আর কি, যে আপনি ধরেন যখন এই যে 2-4 দিন আপনার ক্লাসরুম পরিষ্কার করা হলো না, তাহলে কি হলো, আপনার টেবিলে বা আপনি যে চেয়ারে বসবেন সেখানে কিন্তু ধুলা পড়ে যাচ্ছে। তো এই কারণে এটা ফিজিক্যালে ফেলা হচ্ছে, যে কারণে যে এই পরিষ্কার করার বিষয়টা তো আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানেরই থাকে, বা যারা ওখানে কর্মরত থাকে বা যারা ওখানে দায়িত্বরত থাকে, তাদের কাজ হলো ক্লাসরুমটা যাতে হেলদি থাকে, ক্লাসরুমে যেন এই এগুলো না আসে, ধুলো ময়লা যেন না আসে, সেই ব্যবস্থা করা। তো আমি সব দরজা জানলা বন্ধ করে রাখলেও দেখা যাচ্ছে ধুলা পড়তেছে, এই কারণে এটা কিছুটা ফিজিক্যালের মধ্যে ফেলানো হচ্ছে। কেমিক্যাল হ্যাজার্ড যে ডাস্ট বলতে বোঝাচ্ছে, আমরা ক্লাসরুমে ক্লাস করছি, আমাদের পাশে কিন্তু একটা বিজি রোড, আমি জানলা খুলে রাখলাম, এই বিজি রোড থেকে ধুলা আমার ক্লাসরুমে চলে আসতেছে। এই যে ডাস্টের বিষয়টা, এই যে ধুলাবালি উড়ে চলে আসতেছে, সেইটা বলতেছে কেমিক্যাল, এই ধরনের ডাস্ট আসতেছে কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে। তো সাধারণত যেহেতু আমরা ক্লাসরুম সবসময়, এইটা একটা কমন বিহেভিয়ার আমাদের, আমরা কোনো ক্লাসরুমে ক্লাস হলে আমরা আগে ক্লাসরুম পরিষ্কার করি। প্রতিদিনই দেখা যাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানই যেগুলো সচল থাকে, যেহেতু এখন সচল নাই, সচল যখন থাকে আমরা কিন্তু ক্লাসরুমে ক্লাস সবসময় পরিষ্কার রাখি। যখন আমরা ধরেন বিভিন্ন স্পেশাল ট্রেনিং বা শর্ট ট্রেনিং এর জন্য আমরা বিভিন্ন ক্লাসরুমে বা বিভিন্ন ইনস্টিটিউটে আমরা ট্রেনিং করতে যাই, অথবা ধরেন এই ধরেন সিবিটি ট্রেনিং ও মাঝে, লেভেল 1 এর ট্রেনিং ও মাঝখানে কতদিন হয়েছিল, এই মাঝখানের লকডাউনের গ্যাপে, 2টার লকডাউনের মাঝখানে কয়েকদিন বিরতি দেওয়া হয়েছিল, এই বেশ কিছুদিন আগে, গত মাসের প্রথম দিকে মনে হয়। যাই হোক, এই যে আমরা একটা শর্ট ট্রেনিং নিচ্ছি, তো আমরা ট্রেনিং নেওয়ার আগে কিন্তু স্বভাবতই আমরা কিন্তু আমাদের ক্লাসরুমটা পরিষ্কার রাখি, পরিষ্কার করেই ক্লাসরুমে প্রবেশ করি। ছোট 1-2 দিনের ট্রেনিং হলেও করি, কিন্তু ক্লাসরুমে কিন্তু পরিষ্কার রাখি। ডাস্ট ফ্রি হয়ে যায় কিন্তু তখনই, যে কারণে আমরা ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে ডাস্টকে আনার দরকার নাই, কারণ এটা অটোমেটিক আমাদের বিহেভিয়ারের মধ্যে আমাদের এটা পরিষ্কার রাখাটা হয়ে যাচ্ছে।
আমাদের বাসা বাড়ির কথাও চিন্তা করেন, আমরা প্রতিদিন কিন্তু ঘর ঝাড়ু দিয়ে ঘর বাড়ি পরিষ্কার রাখি। সো আমাদের হ্যাজার্ড বলতে বলতেছি যে উৎস যেখান থেকে আমাদের এই ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে, তাহলে এই উৎসটা কি হতে পারে? আমার যদি যে ক্লাসরুমের পাশে যদি রোড ঘাট থাকে, সেখান থেকে প্রচুর ধুলা এসে পড়তেছে, বা আমার যে ক্লাসরুম এটার পাশে যদি একটা কনস্ট্রাকশন সাইট থাকে, সেখান থেকে প্রচুর ধুলা আসতেছে, এই যে ধুলাটা আসতেছে, এই যে ডাস্টটা আসতেছে, সেটা আমাকে পড়ছে কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? তো আমাকে কোশ্চেন করলে আমরা সবসময় ডাস্টকে কোথায় ফেলবো? কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে, আমরা ফিজিক্যাল হ্যাজার্ডে রাখবো না। স্যার এটা কি ক্লিয়ার হয়েছেন? আমাকে যে স্যার কোশ্চেন করেছিলেন। আচ্ছা, কেমিক্যাল হ্যাজার্ডে আমি এক্সাম্পল কি দিব? মিস্ট গ্যাসেস। জি স্যার, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে আমরা তাহলে কি ফেলালাম? মিস্ট, গ্যাসেস, ভেপার, ডাস্ট, ফিউম, এগুলো আমাদের কিসে গেল? কেমিক্যাল হ্যাজার্ড। এরপরের যে জিনিসটা, এরপরে আমরা আসি ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, ফিজিক্যাল হ্যাজার্ডে বলতেছি ফায়ার খুবই কমন একটা ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়তেছে, ফায়ার। ঠিক আছে, গ্লাস কিভাবে ফিজিক্যাল হ্যাজার্ড হয়ে পারে? ধরেন গ্লাসের টুকরা ভেঙে পড়ে থাকলো, তখন ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, প্লাস্টিক, মেটাল, উড এগুলো বলেছে, এখানে ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পলটা এখানে সুন্দর করে দেয়া নেই। ঠিক আছে, এই জন্য আমি বলি যে আপনি ফায়ার, গ্লাস এখানে যেরকম আছে এরকম লিখেন। ডাস্টটা যেহেতু আছে, ডাস্ট আমার দরকার নাই ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে ইনক্লুড করা, এক্সাম্পল দেওয়া। তারপর ইনসেক্ট পার্ট, এগুলো দরকার নাই ফিজিক্যাল হ্যাজার্ডে রাখা। আমি দেখি ফায়ার, গ্লাস লিখি, খুবই কমন যেগুলো আমাদের মনে থাকে। দেখেন যে ব্রোকেন সারফেস, আমরা যেখানে ক্লাসরুমে ক্লাস করি এখানে সারফেস বা মেঝেতে গর্ত রয়েছে, ব্রোকেন সারফেস দিতে পারি। এছাড়া দিতে পারি স্লিপারি ফ্লোরটা স্লিপ খাচ্ছে প্রচুর, মানে পিচ্ছিল, স্লিপারি ফ্লোর, এগুলো ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনটা যেহেতু আসে ক্লাসিফাই ওয়ার্কপ্লেস হ্যাজার্ড উইথ এক্সাম্পল, তো আমি এই ধরনের এই চারটা, আরো একটা আছে আমি দেখাচ্ছি, চারটা হ্যাজার্ড লিখে আমি দুইটা করে এক্সাম্পল দিলেই হবে, ইনাফ, দুইটা করে এক্সাম্পল দিলেই হবে। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে আমি ফায়ার দিতে পারি, গ্লাস দিতে পারি, প্লাস্টিক দিলাম, মেটাল দিলাম, এগুলো থেকেও দিতে পারি। এছাড়া দিতে পারি কি, ব্রোকেন সারফেস দিতে পারি, তারপর স্লিপারি ফ্লোর দিতে পারি, এগুলো দিতে পারি। ঠিক আছে, ফিজিক্যাল হ্যাজার্ড। পরবর্তীতে আসি, ফিজিক্যাল হ্যাজার্ডে কিন্তু আরো কিছু কমন পয়েন্ট আসছে, যেমন ইলেকট্রিসিটির এই জিনিসগুলো। ইলেকট্রিসিটি বলতে আমি যদি কম্পিউটার ল্যাবে বলি বা বিভিন্ন নর্মাল ক্লাসরুমে এখন প্রজেক্টর ইউজ করি, তো আমরা দেখা যাচ্ছে এই যে মেঝেতে ক্যাবেল গুলো একদম ছড়ায় ছিটানো থাকে, তখন কি হতে পারে? তখন ধরেন আমি হাঁটতে গিয়ে ওখানে ওই তারে বেঁধে পড়ে যেতে পারি না? এইটা হতে পারে কি, এটাও কিন্তু ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে, যে এই যে মেঝেতে বিভিন্ন ধরনের ক্যাবেল ছড়ানো আছে। ঠিক আছে, মেঝেতে অনেক ধরনের ক্যাবেল ছড়ানো রয়েছে, ছিটানো রয়েছে, যে ক্যাবেলে আমার পা আটকে রেখে আমি পড়ে যেতে পারি, এটা একটা হ্যাজার্ড। এটাও কিন্তু এক ধরনের ফিজিক্যাল হ্যাজার্ড। এটা ধরেন আমরা যে কি বলবো, আমরা যে ফাইনাল অ্যাসেসমেন্টে যখন বসি, তখন দেখা যাচ্ছে আমরা একটা তার দিয়ে পাওয়ার পয়েন্ট কানেক্ট করে রাখি, ক্যাবেলটা মাটির সাথে যে পাওয়ার পয়েন্টের সাথে যুক্ত হয়, আর এখানে অ্যাসেসর বসে থাকে। আপনারা যখন ডেমনস্ট্রেশনে যান, ওই পাওয়ার পয়েন্টে ডেমনস্ট্রেশন করেন, তারপর আপনারা যখন ওরাল কোশ্চেনিং এ যান, তখন কিন্তু অ্যাসেসর তখন আপনাকে দেখায় বলতে পারে এই যে ফ্লোরে ক্যাবেলটা ছড়ায় রয়েছে, এটা কি ধরনের, এটাকে কি বলছে, বা বলতে পারে যে এই রুমে কোনো হ্যাজার্ডের এক্সাম্পল দিতে পারেন যে এই রুমে হ্যাজার্ড আছে এরকম, তখন আপনি কিন্তু ওই ক্যাবেলটা দেখায় বলতে পারেন যে এই ফ্লোরে ক্যাবেলটা রয়েছে, এটা একটা ফিজিক্যাল হ্যাজার্ড। এই ক্যাবেলটা যদি আমি টেপ দিয়ে আটকায় দিয়ে রাখতাম, তাহলে কিন্তু এই ফ্লোর থেকে এই ক্যাবেলে পা দিয়ে কেউ পড়ে যেত না, তখন কিন্তু সেটা আর হ্যাজার্ড হতো না। তাহলে এটা একটা ক্যাবেলটা ছিটিয়ে থাকা, বা কম্পিউটার ল্যাবে অনেকে ক্যাবেল ছড়ায় ছিটিয়ে থাকে, এটাও কি এক ধরনের ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ছে। পরবর্তীতে আসি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আর্গোনমিক হ্যাজার্ড। ঠিক আছে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আর্গোনমিক হ্যাজার্ড, এটা অনেকেই দেখেছি এটা ঠিক মতো আপনারা এক্সাম্পল দিতে পারেননি। ঠিক আছে, আপনারা অনেকেই দিয়েছেন এই যে এই অংশটা দেখেন,
লো প্রোডাক্টিভিটি, হাই রেট অফ ইরর, এটা কিন্তু আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল না। এটা বলতেছে আর্গোনমিক হ্যাজার্ডের ফলে আমার কি ধরনের সমস্যার সম্মুখীন হই বা কি ধরনের ইফেক্ট, কি ধরনের প্রবলেম পড়ি, ঠিক আছে, সেগুলো বলতেছে এই যে ইফেক্ট অফ আর্গোনমিক হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ডের ফলে আমাদের কি হয় সেগুলো এখানে বলতেছে। লো প্রোডাক্টিভিটি মানে আমার কর্মক্ষমতা কমে যায়, হাই রেট অফ ইরর্স, কাজে আমার ভুল চলে আসে, এগুলো বলতেছে আর্গোনমিক হ্যাজার্ডের ফলে এই প্রবলেম গুলো আমাদের হচ্ছে। বাট আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল আমি কি বলবো, আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল চলে আসি এই যে প্রথম লাইনে, আর্গোনমিক হ্যাজার্ড আর কজড বাই পোরলি ডিজাইন ওয়ার্কপ্লেস অর প্রসেস। এক্সাম্পলস আর এই দেখেন লেখাই রয়েছে এক্সাম্পলস আর, স্যার ওয়ার্ক স্টেশন গুলো আছে দুইটা এক্সাম্পল আমরা মুখস্থ করে ফেলি, পোর লাইটিং আর একটা কি, সরি ওয়ার্ক স্টেশন পোর লাইটিং একটা গেল, পরেরটা বলতেছে ওয়ার্ক স্টেশন আর টু হাই অর লো, মানে ওয়ার্ক স্টেশন হয় খুব উঁচু নাহলে খুব নিচু, এই দুইটা, ঠিক আছে, এই দুটো মুখস্থ করলে হবে। এছাড়া আরো কিছু এক্সাম্পল আছে, ঠিক আছে, যেমন এই যে ইমপ্রপার লিফটিং, নিচের প্যারা, ইমপ্রপার লিফটিং অর রিচিং, পোর ভিজুয়াল কন্ডিশন, এটাও তো হতে পারে। পোর ভিজুয়াল কন্ডিশন, ঠিক আছে, Yes, sir. এখানে কিন্তু অলরেডি 4টা দেখতে পাচ্ছি, বাট আমরা মোটামুটি আর্গোনমিক হ্যাজার্ড খুব কমন, আমরা মোটামুটি 2টা মুখস্থ করে রাখি, পোর লাইটিং ওয়ার্ক স্টেশন আর টু হাই আর লো, যে কোনো 2টা, অথবা এখানে বলি ইমপ্রপার লিফটিং অথবা পোর ভিজুয়াল কন্ডিশন, এটা যে কোনো 2টা আমরা একটু মনে রাখি, ঠিক আছে, সবসময় মনে রাখি যে আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল কি। আর বাংলায় আরেকটা জিনিস মনে রাখতে পারি কিভাবে, একই মাসেল আমি বারবার ইউজ করার জন্য আমার যে প্রবলেমটা হচ্ছে মাসেলে, সেটাও কিন্তু এক ধরনের আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ড হলো সেই ধরনের হ্যাজার্ড যেগুলো তাৎক্ষণিক আপনাকে ইফেক্ট করবে না, দীর্ঘ সময় আপনাকে ইফেক্ট করবে, যেমন পোর লাইটিং হলে আপনার কি হবে, পোর লাইটিং হলে কিন্তু আপনি কাজ চালিয়ে যেতে পারবেন, কিন্তু দীর্ঘ সময় দেখা যাচ্ছে আপনার চোখের ক্ষতি হচ্ছে, চোখের ক্ষতি কিন্তু একদিনে হচ্ছে না, দীর্ঘ সময় ধরে হচ্ছে, সেই এইগুলোই হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ছে। তাহলে আমি কি বলবো, পোর লাইটিং ওয়ার্ক স্টেশন টু হাই অর লো, যে কোনো 2টা, এই 2টা এক্সাম্পল মোটামুটি আমরা মুখস্থ করে ফেলি যে আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল এই 2টা। ঠিক আছে, স্যার একটু বলতে চাই স্যার, যে আরএসআই যেটা রিপিটেটিভ সিস্টেম ইনজুরি, কিবোর্ডে হ্যাঁ শতবার চাপার ফলে আঙ্গুলের মাথায় যে ব্যথা হয়ে যায়, হ্যাঁ ওইটাও তো হতে পারে, তাই না? ওটাও হতে পারে, আমার সমস্যা নাই, আমার এটার নামটা কি স্যার? আরএসআই রিপিটেটিভ সিস্টেম ইনজুরি, আরএসআই, জি, ঠিক আছে, আমার এইটা হলো, এই জিনিসটা হলো এই সবগুলোই আরএসআই থেকে শুরু করে আপনার সবগুলোই এই একটা এক্সাম্পল ছিল, যেটা এই সিবিএলএম এ ওই এক্সাম্পলটা লেখা নাই। এক্সাম্পলটা এরকম, আমি একটু দেখাচ্ছি, মাস্কুস্কেলেটাল প্রবলেমস এর জায়গায় লেখা ছিল ডিসঅর্ডার, ঠিক আছে, ডিসঅর্ডার, আমি পুরাটাই লিখে দিই। আর্গোনমিক হ্যাজার্ডের ফলে কি কি হয় আর কি সেটা এখানে, তাই না স্যার? হ্যাঁ, যা যা সমস্যা হয় আর কি, মাস্কুলোস্কেলিটাল, আচ্ছা, মাস্কুস্কেলেটাল ডিসঅর্ডার এটাও একটা এক্সাম্পল, ঠিক আছে। মাস্কুস্কেলেটাল ডিসঅর্ডার বলতে বোঝাচ্ছে একই পেশি বারবার ব্যবহারের কারণে জি, আমার যে প্রবলেমটা হচ্ছে, এটা এখন হচ্ছে না, দীর্ঘ সময় পরবর্তীতে হবে, সেটাও কিন্তু একটা আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে মাস্কুস্কেলেটাল ডিসঅর্ডার এর ফলে কি ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমটা হলো মাস্কুস্কেলেটাল প্রবলেম। স্যার এই যে আমরা যে দীর্ঘ সময় যে ল্যাপটপের সামনে বা যে হ্যারিং করতেছি, আমরা শুনতেছি, চোখে দেখতেছি, এটা তো এই দীর্ঘক্ষণ সময় আমাদের যে হেলথ অ্যান্ড সেফটির ক্ষেত্রে কম্পিউটারে আধা ঘন্টার সামনে থাকা উচিত না, কিন্তু আমরা ক্লাস তো স্যার 1 ঘন্টা এক্সিট করে ফেলছি, এতে আমাদের তো এই আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে যাবো স্যার আমরা। হ্যাঁ, অবশ্যই এটা আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে যাবে। সেই ক্ষেত্রে উপায়টা কি, আসলে যে আধা ঘন্টা বসে থাকা ঠিক না এরকম না, বর্তমানে মনিটর গুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে যেটা আপনাদের চোখের ক্ষতি একদম কমিয়ে আনে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, আমরা আসলে একটানা বসতে হয় না, কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে বা মনিটরের দিকে তাকায় থাকার ক্ষেত্রে আমাদের কাজ করতে এরকম যে আমি টানা 1 ঘন্টা কাজ করার পর আমি 5 মিনিটের একটা বিরতি নিব, ওই 5 মিনিটের বিরতি মানে ওই 5 মিনিটে আমি
মনিটরে তাকাবো না, মনিটর বাদে অন্য যে কোনো দিকে তাকায় অন্য কাজ করতে পারি। তো এরকম আর কি। তো 1 ঘন্টা পর, প্রতি 1 ঘন্টা পর পর 5 মিনিটের চোখের একটা রেস্ট নিতে পারি। চোখের রেস্ট মানে মনিটরের দিকে না তাকিয়ে অন্য কোথায় তাকায় থাকা, এভাবে সবুজ হতে পারে। গাছপালা স্যার, সবুজ গাছপালার দিকে তাকাইলে চোখেরই না, হয়। ব্যাপারটা এমন না যে সবুজ গাছপালার দিকে আপনার তাকাতে হবে, ব্যাপারটা মেইন জিনিসটা হবে যে আপনার মনিটরের দিকে যেন না তাকাই। মনিটরে টানা 1 ঘন্টা তাকানোর পর আমি একটা 5 মিনিট 3 মিনিটও হতে পারে, আমি একটা বিরতি নিয়ে আবার মনিটরে আমি আমার কাজ করা শুরু করে দিতে পারি। ঠিক আছে? তো ওই জিনিসগুলোই কিন্তু আসবে এই যে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এবং মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের ফলে যে প্রবলেমটা হয় সেটা হলো মাস্কুলোস্কেলেটাল প্রবলেমস। তাহলে এই জিনিসটা বলতেছে যে একই পেশি বারবার ব্যবহারের কারণে যে ধরনের প্রবলেম গুলো হচ্ছে সেগুলো কিন্তু আর্গোনমিক, সেই সমস্যাটাকে বলতেছে আর্গোনমিক হ্যাজার্ড, সেই হ্যাজার্ডটাকে বলতেছে আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল, এবং সেই প্রবলেম গুলো কি আর্গোনমিক হ্যাজার্ডে, সেই আর্গোনমিক হ্যাজার্ডের ফলে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেম। আমি এখানে যেটা লিখে দিলাম এটাও একটা এক্সাম্পল হতে পারে, মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। ঠিক আছে, আপনারা চাইলে লিখে নিতে পারেন। এইটাই কিন্তু আপনার ওই সবকিছু একই পেশি ব্যবহারের কারণে যে সেটা, জি এটা লিখে নিতে পারেন। বাট আমার থাকবে যে আপনি অ্যাটলিস্ট 2টা মুখস্থ রাখেন, কারণ এটা 2টার বেশি এক্সাম্পল দরকার নেই আপাতত। ঠিক আছে, আমরা 2টা যদি মুখস্থ রাখেন। পোল লাইটিং বলি আর আরএসআই যেটা বললো সেটা আর্গোনমিক হ্যাজার্ড পড়ে। হ্যাঁ 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 অবশ্যই। লাইটিং আরএসআই আর এ ওয়ার্কস্টেশন দ্যাট আর টু হাই অর লো। হ্যাঁ, ওয়ার্কস্টেশন টু হাই অর লো, পুয়ার ভিজুয়াল কন্ডিশন, ঠিক আছে, যেটা আপনার সুবিধা মনে হয়। ঠিক আছে, আরএসআই এর থেকে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার বললে এই আরএসআই থেকে শুরু করে সব ধরনের প্রবলেমের মধ্যে এটা পড়ে যায়। ঠিক আছে, এই কথাটা দ্বারা, যদিও কথাটা একটু কঠিন দেখে আমি আসলে অনেকে এটা লিখতে চাই না, অনেকের জন্য একটু কষ্টদায়ক হতে পারে। যাই হোক, আমার মাজল থেকে আসছে তো মাস্কিউলো, আর কঙ্কাল থেকে স্কেলিটন, তার থেকে আসছে স্কেলিটাল। রাইট, মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার। ঠিক আছে, তো এছাড়াও এই যে পুয়ার লাইটেনিং, ওয়ার্কস্টেশন টু হাই আর লো, এইটুকু দেখলেও হবে। এইটা আমার হলো আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? এটা আমাকে বলেন, এটা কারণ আমি অনেকেই দেখেছি যে আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পলটা লিখতে পারেননি। জি স্যার। ঠিক আছে, যারা এটা একটু ভুল করেছেন তারা একটু কারেকশন করে নিন যে আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল আমার হলো এইটা, এটা পেজ নাম্বার 26 এ আছে। আচ্ছা, পেজ নাম্বার 26। এর পরবর্তীতে আমি লাস্টের অ্যান্সারটা চলে আসি। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি পটেনশিয়াল হ্যাজার্ড ইন লার্নিং এনভায়রনমেন্ট? এই কোশ্চেনটা দ্বারা কি বলছে যে আপনি যদি একটা হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা বা একটা হ্যাজার্ড চোখে পড়ে লার্নিং এনভায়রনমেন্টে, তখন আপনি কি করবেন? ঠিক আছে, যে এটাও আমি আগের দিন বলেছিলাম, আপনারাও মোটামুটি এটা ম্যাক্সিমামে লিখতে পেরেছেন। তারপরও কেউ কিছু কিছু আপনারা কিছু কিছু মানুষ লিখতে পারেননি, কিছু কিছু স্যার ম্যাডাম হয়তো লিখতে পারেননি। এইটা আমি তো এটার অ্যান্সারটা দেখাই। এটা বলতেছি যে পটেনশিয়াল হ্যাজার্ড হলে, লার্নিং এনভায়রনমেন্টে পটেনশিয়াল হ্যাজার্ড দেখলে আমি কি করতে পারি, তখন আমি কি করব? আমি তখন করব কি, হ্যাজার্ড ম্যানেজমেন্ট করব। হ্যাজার্ড ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে? 4টা ধাপে। তাহলে ওই স্টেপ 4টা লিখে দিলেই এটার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি এটা ক্লিয়ার করে দেখাই। তাহলে এটা দেখাই, এটা কি হবে। এই যে হ্যাজার্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য হ্যাজার্ড। এটা এই 4টা পয়েন্ট লিখতে হবে। অনেকে আমরা লিখেছি যে এই যে ওয়ার্ক প্লেস এরকম হ্যাজার্ড দেখলে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করব, এবং একই সাথে 4 স্টেপস অফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা লিখেছি, ঠিক আছে, অ্যান্সার সেটাও হয়। কিন্তু একই সাথে এই যে 4 স্টেপ গুলো কি কি, এই স্টেপ গুলো লিখতে হবে। স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট। এই জিনিসটা কিন্তু আমাকে লিখতেই হবে যে 4টা স্টেপ কি। তাহলে কি হলো এটার অ্যান্সার, যে আমি ওয়ার্ক প্লেসে এরকম যদি কোনো হ্যাজার্ড দেখি তাহলে আমি কি করব? অ্যান্সারটা হবে কি, তখন আমি কি করব? তখন আমি হ্যাজার্ড ম্যানেজমেন্ট করব, 4 স্টেপস এর হ্যাজার্ড ম্যানেজমেন্ট করব। তারপর লিখবো 4টা স্টেপ গুলো লিখে দেবো, স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য হ্যাজার্ড। সবাই তাহলে ক্লিয়ার এই কোশ্চেনটা? স্যার তো
এই হলো আমাদের গত রিটেন টেস্ট যেটা হলো, সেই রিটেন টেস্টের কোশ্চেন এবং অ্যান্সার গুলো এখানে আজকের সেশনে তাহলে এইটুকুই করানো হবে, নতুন করে কোনো কিছু আলাদাভাবে দেখানো হবে না। তো এই কোশ্চেন রিলেটেড আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু কোশ্চেন করতে পারেন, তারপর আমরা এই আজকের সেশনটা সমাপ্তি করে দিব। সবাই কি কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে হবে সবাই ক্লিয়ার হয়েছি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার হয়েছে। আমি ওই জিনিসটাও বারবার বলছি, ওই যে গ্রাউন্ড রুলের অ্যান্সারটা কিন্তু একটু ভুল আছে, আপনারা কিন্তু এটা একটু ক্লিয়ার করে নেবেন। গ্রাউন্ড রুলস যে আমরা ওই যে ছকের বাম সাইডে যেগুলো বি দিয়ে লেখা রয়েছে, বি রেসপেক্টিভ, বি অনেস্ট, সেগুলো আমরা লিখবো কেয়ারফুল এগুলো দরকার হলে। রাইট, দরকার হলে আমি 3টা কোশ্চেন, এটা অনেক সময় ওরাল কোশ্চেনে ধরে, একই সাথে আরেকটা কোশ্চেন যেটা বলতেছি আমরা যে হায়ারার্কি অফ কন্ট্রোল বা সেফটি ডিসিশন অফ হায়ারার্কি, এই জিনিসটা যে পিরামিড দেয়া রয়েছে, এই পিরামিডে 5টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট মিসিং আছে। সো আমরা ওটা টেবিল দেখে লেখার ট্রাই করব, এবং এটা যেন 6টা পয়েন্ট লিখে এটা আমাদের সবসময় মাথায় রাখবো। এই দুটাই আমার একটু দেখলাম একটু কনফিউজিং লাগলো, অনেকে এটা একটু লিখতে ভুল করেছেন। ছাড়া লাস্টের কোশ্চেনটা, হোয়াট ডু ইউ ডু ইফ ইউ সি পটেনশিয়াল হ্যাজার্ড ইন লার্নিং এনভায়রনমেন্ট, তখন আমরা কি করব, হ্যাজার্ড ম্যানেজমেন্ট করব। হ্যাজার্ড ম্যানেজমেন্টের 4টা স্টেপ আমরা লিখে দিব, এবং আর্গোনমিক হ্যাজার্ড আমরা অনেকেই ভুল করেছি, আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পলটা আমরা লিখে দিব, যে পুয়ার লাইটেনিং হতে পারে, পুয়ার ভিজুয়াল কন্ডিশন হতে পারে, এগুলো কি আর্গোনমিক হ্যাজার্ড। ঠিক আছে, তো এই ছিল আজকের সেশনে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু আমাকে জানাতে পারেন। আরো কি এই কোশ্চেন রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা বা ইনকোয়ারি আছে কিনা? মনে হয় নাই কারো স্যার। আচ্ছা, যেহেতু আজকে তাহলে কারো কোশ্চেন নাই, তাহলে আজকের সেশনটা তাহলে আমরা এখানে শেষ করতে পারি। জি স্যার। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মেহেদী হাসান জামিল ভাই। বলছিলাম স্যার, আমি আজকে ক্লাসটা জামিল করতে পারি স্যার। নাই স্যার। জামিল স্যার। কি মেহেদী হাসান স্যার, কি বলছিলেন? স্যার মজুর ভাই। আমাদের এখানে স্যার স্যার 12 ঘন্টা ধরে স্যার ইলেকট্রিক ছিল না, স্যার এখন আসছে স্যার। আমি এখন ক্লাস, মোবাইলের চার্জ ছিল না, ল্যাপটপের চার্জ ছিল না, এখন আমি জাস্ট অ্যাটেন্ড করলাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা, আজকের সেশনে কিছু হয়নি। আজকে আসলে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো সলভ করা হয়েছে, কোশ্চেন অ্যান্সার গুলো। ঠিক আছে, তো আমি একটু আপনার দেখি Yes, sir. আপনার কোশ্চেন অ্যান্সারে কোথাও স্যার, প্রবলেম আছে স্যার, কিনা। জি জি স্যার। বলেন। আচ্ছা, আমি বলছি স্যার ওই একটু রিপ্লে করলে ভালো হয় স্যার। প্রশ্নগুলোর অ্যান্সার গুলো কত পেজে, প্রশ্নটা আর পেজ নাম্বারটা স্যার একটু রিপ্লে করলে ভালো হয় স্যার। পেজ নাম্বার সহ কিন্তু আমি বলেছি, এখন করতে স্যার হলে এই আমাকে আবার সাইটে তো রেকর্ড করা আছে। রেকর্ড করা আছে, আপনি এটা পাবেন, সমস্যা নাই। আর মেহেদী স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে দাঁড়ান। স্যার আমার একটা কোশ্চেন আমি ভুল করেছি স্যার, আমার মনে আছে আমি কোন কোশ্চেনটা ভুল করেছি। আচ্ছা, আমি তারপর আমি একটু দেখি। হ্যাঁ বলেন, কোন কোশ্চেনটা বলেন। স্যার ওয়ার্ক প্লেস হ্যাজার্ডটা ভুল করেছি স্যার। ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, আর ওটা চেয়েছিলেন যে লিগ্যাল বাংলাদেশ স্পোর্টস কি বলে সেফটি অথরিটি নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা কি যেন? আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা ভুলে গেছি। প্রথমটা আচ্ছা, আমি আপনাকে বলি আপনি কোন কোন জায়গায় ভুল করেছেন। ঠিক আছে, মেহেদী হাসান স্যার, তাই তো? আপনার ওই যে প্রথম কোশ্চেনটা ছিল যে ইনক্লুসিভিটি এবং হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি। ঠিক আছে, তো হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটিতে কিন্তু পিপিই, আপনি শুধু পি আর পি দিয়েছেন, প্রিপেয়ার ইটস লার্নার্স প্রোভাইড মোর বেটার কোয়ালিটি সার্ভিস। ই দিয়ে এনশিওর আছে, এটা কিন্তু লেখেননি, এটা লেখা লাগবে। ঠিক আছে, কোশ্চেনটা কি আপনি বুঝতে পেরেছেন? এটা কিন্তু আপনি লেখেননি, এটা কিন্তু খুবই কমন কোশ্চেন। জি স্যার। আমি কি আপনাকে দেখাবো ওপেন করে? না স্যার লাগবে না স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, এইটা আপনি একটু ভুল লিখেছেন। তারপর আমি যদি বলি, প্রোভাইড জি স্যার। আচ্ছা
এরপরে আমি যেটা বলি, ওয়ার্ক প্লেসের সংজ্ঞাটা কি আপনি লিখতে পেরেছেন? আমি আগে লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ওয়ার্ক প্লেস হ্যাজার্ড আপনি স্যার লিখেছিলেন, আমি আপনি লিখেছেন ওয়ার্ক প্লেস ইজ আ প্লেস ওয়্যার পিপল প্র্যাকটিস অকুপেশন। আমি চেয়েছি ওয়ার্ক প্লেস হ্যাজার্ডের সংজ্ঞা, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ওয়ার্ক প্লেসের সংজ্ঞা হয়ে গেল। ওয়ার্ক প্লেস হ্যাজার্ডের সংজ্ঞা চেয়েছি, সেটা কি আমি দেখিয়েছিলাম, এটা কি আপনি লিখেছেন ওয়ার্ক জি প্লেস স্যার। হ্যাজার্ডের সংজ্ঞা? আপনি কি আবার আপনাকে ওয়ার্ক প্লেস হ্যাজার্ডের সংজ্ঞাটা আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো? স্যার আচ্ছা স্যার আমি আমার কাছে আছে স্যার, বাট আমি ওটা আমার মাথায় ছিল না, দ্যাটস ওয়াই স্যার আমি এটা দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, এটাও আপনার একটু ভুল ছিল। এছাড়া আরেকটা ভুল ছিল, ঠিক আছে। আপনি আর্গোনমিক হ্যাজার্ডটা হিয়ারিং প্রবলেম, ব্যাক পেইন, ঠিক আছে, এটা কাইন্ডলি হয়। আমি একটু তারপরে এটা আপনাকে আবার একটু করি, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পল কোনগুলো দিবেন, ঠিক আছে। আর্গোনমিক হ্যাজার্ডটা বেশ ইম্পর্টেন্ট। তো এটার এক্সাম্পল আপনি সহ আরো অনেকেই এটা একটু অনেকে ভুল করেছে। আর্গোনমিক হ্যাজার্ড, আচ্ছা এই যে আর্গোনমিক হ্যাজার্ড, ঠিক আছে। আর্গোনমিকের হ্যাজার্ডের এক্সাম্পল আমি এখান দিয়ে যেগুলো দিব, দেখেন প্রথমে আর্গোনমিক হ্যাজার্ড আর কজড বাই পোরলি ডিজাইন ওয়ার্কপ্লেস, ঠিক আছে। এই যে পোর লাইটিং, ঠিক আছে, ওয়ার্ক স্টেশন আর টু হাই অর লো, ঠিক আছে। এই যে দুইটা এক্সাম্পল হয়ে গেল। এছাড়া দেখেন নিচের ইসে আছে পোর ভিজিবল কন্ডিশন, ঠিক আছে, ইমপ্রপার লিফটিং। জি স্যার দেখতে পাচ্ছি স্যার। এখানে কিন্তু 4টা এক্সাম্পল আছে, আমার 4টা দরকার নাই, এটা পেজ নাম্বার 26 এ আছে। আপনি 2টা এক্সাম্পল, এই আর্গোনমিক হ্যাজার্ডের 2টা এক্সাম্পল একদম মুখস্থ করে রাখবেন। পোর লাইটিং ওয়ার্ক স্টেশন আর টু হাই অর লো, এরকম দুইটা মুখস্থ করলেই এনাফ, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এটা একটু নোট করে রাখেন যে আর্গোনমিক হ্যাজার্ডের এক্সাম্পলটা কোথা থেকে আসতেছে, ঠিক আছে। এইগুলোই ছিল একটু প্রবলেম। আশা করি এগুলো একটু আপনি একটু এগুলো কারেক্ট করে নেবেন, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে এগুলো ধরেন আমি যেটা করেছি আজকে, যে জি স্যার বুঝতে পারছি। বাকি এই আনসার গুলো আমি সলভ করে দিয়েছি। তো আপনার এখানে দেখেছি আপনি মোটামুটি ওটা বেশ ভালো মতোই অ্যান্সার করেছেন, ঠিক আছে। স্যার আমি একটু কথা বলতাম। জি স্যার বলেন। ফয়সাল কবির স্যার বলেন। জি ফয়সাল কবির স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মনে হয় স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমার যেটা প্রশ্ন ছিল যে গত ক্লাসের ওই যে ইউটিউব ভিডিওটা পাই নাই, তো মাত্রই দেখলাম যে আবু রেজা স্যার অলরেডি মেসেজে দিয়ে দিয়েছে সম্ভবত ইউটিউব লিংকের কথাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা পেয়ে যাবেন, সমস্যা নাই। একদিন 2 দিন একটু লেট হতে পারে, তার মধ্যে পেয়ে যাবেন। মানে রিস্টাডি করি তো এইজন্য বলতেছিলাম। জি জি, না না অবশ্যই স্টাডি করা তো খুবই জরুরি। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের তো রেজাল্ট দিয়েছেন স্যার ইমেলে। জি স্যার স্যার এটা কি এক একটা প্রশ্ন 2 করে মার্কস স্যার? জি জি, আমি এক একটা কোশ্চেন 10টা কোশ্চেন ছিল, তো 10টা কোশ্চেনে 20 মার্ক ছিল, এক একটা কোশ্চেনে মার্ক ছিল 2 করে। আচ্ছা 20 পাইছি স্যার, কিন্তু স্যার ওই যে আমি কিছু প্রশ্নের অ্যানসার একটু মানে যেমন হচ্ছে স্যার যে পাস, আমি জাস্ট ওই 4টা লেটারের অ্যাগ্রিগেশন দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, এটাই চেয়েছি, এখানে বেশি কিছু লেখা দরকার নাই, যত সংক্ষেপে লেখা দরকার। জামিল ভাই আমি ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ কংগ্রেচুলেশন। তাহলে আমাদের লেখা তো ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে। জামিল স্যার আপনি কি লিখেছিলেন যে আমি একটু বলি? আচ্ছা আপনারটা একটু তারপরে আমি আরেকবার একটু বলছি। আমি কয়েকজনকে দেখেছিলাম যে একটু ওই কোশ্চেন বেশ কিছু বড় করে লিখেছে, এত বড় করে লেখার দরকার নাই। জি স্যার জি স্যার, হ্যাঁ আমি কিছু বড় করে লিখছি স্যার, পরে আমাদের সময় পাইনি, পরে আবার ছোট করে ওইগুলো সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছি স্যার। স্যার এই যে আমি একটা এই যে এক নম্বরটা স্যার, বাই প্রমোটিং এন্ড ইনক্লুসিভ লার্নিং কালচার, এইটা আমি না দিব না স্যার, আমি শুধু 1 2 3 4 হ্যাঁ অবশ্যই এইটুকু দিবেন না, ঠিক আছে ঠিক আছে জামিল স্যার, এইটুকু দিবেন না যে বাই প্রমোটিং, ওটা দরকার নাই।
তারপর আপনি দেখলাম যে ওই যে ডাউন আরেকটা রুলে স্যার 2 নম্বরে বিহেভিয়ার, জি স্যার, বিহেভিয়ার লিখেছেন, এটা কিন্তু দরকার নাই। আমি এখানে 6টা গ্রাউন্ড না, রুল স্যার। আছে, আপনি 3 থেকে 4টা লিখলে হবে। আপনি এখানে 6টাই লিখেছেন, সমস্যা নাই, 3 থেকে 6টা 4টা লিখছি লিখলেও স্যার। হবে। আমি স্যার লিখবো স্যার, এটা হচ্ছে বি এজ এ রেসপেক্টফুল, হ্যাঁ হ্যাঁ, বি be কনফিডেন্সিয়াল, Right. এরকম এইটুকু স্যার শুধু 6টা পয়েন্ট দেবো স্যার। আর বাকি Right. কাজে আমি আউটলাইন করেছি, এগুলো দেবো না স্যার। এগুলো দিবেন না, লাস্ট স্যার ঠিক আছে? জি স্যার। এবং 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 আমি কিন্তু 6টা চাইনি, আপনার 6টা দেয়া লাগবে এমন না, মিনিমাম 3টা দিবেন, ঠিক আছে? 3টা দিলেও হবে, ঠিক আছে? 6টা দিয়ে আপনি সময় নষ্ট হবে। প্র্যাকটিস করছি স্যার, যাতে করে আমরা ফাইনাল যেটা হ্যান্ড রাইটিং লিখবো সেখানে যাতে আমরা এই না, 3টা সমস্যা 4টা নেই। লিখতে পারি। সমস্যা নাই, প্র্যাকটিস করেন, ওটা সমস্যা নাই। তারপর আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি 3 নাম্বার কোশ্চেনটা বলেছি, হোয়াট সাপোর্ট পারসন ইউ মে সি, ঠিক আছে? এই সাপোর্ট পারসন আপনি 10টা লিখেছেন, এটা কোনো জরুরি নাই। এখানে কিন্তু আমি 3টা থেকে 5টা লিখলেই হবে, এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা যদি স্যার আপনি মেইন এক্সামে লিখেন 10টা লিখলে দেখবেন যে আপনি আরেকটা কোশ্চেনে অ্যানসার দিতে পারছেন, ঠিক আছে? এটাই ক্লিয়ার করছি, এটাই বলছি, ঠিক আছে? তাহলে আমার ফুল লেখা দরকার নেই, আমার মিনিমাম যে পয়েন্ট চাইলে আমরা মিনিমাম 3টা দিব, সর্বোচ্চ 6টা দিব, ঠিক আছে? আর বেশি দরকার নেই। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে তাহলে এখানে সেকশনটা তাহলে কমপ্লিট করছি, আর যেহেতু কারো কোনো প্রবলেম দেখছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সেকশনটা এখানে আমি মিটিংটা এন্ড করে দিলাম সবার জন্য। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি মেহেদী স্যার বলেন। স্যার 7 নম্বর কোশ্চেনটা স্যার আমাকে একটু লাস্টে যে এটা স্যার একটু যদি বলতেন। মজুর ভাই, আমরা ইনবক্সে কথা বলি। 7 নাম্বার কোশ্চেন, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারে 7 নাম্বার কোশ্চেনে আসি। নাকি আপনি হোয়াটসঅ্যাপে কি না মেসেঞ্জারে যাব? মেসেঞ্জারে? হ্যাঁ মেসেঞ্জারে সরি দাও। স্যার, আমি আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারি না স্যার। মেসেঞ্জারে আপনি লিংক দেন আমারে। এখান থেকে বেরিয়ে গেলাম মেসেঞ্জারে। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনে আমি বলেছি ইজ অকুপেশন হেলথ এন্ড সেফটি লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ। আমি বলেছি যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি কি বাংলাদেশের জন্য লিগ্যাল কিনা, বৈধ কিনা, এটার অ্যানসার দিবেন ইয়েস। ইয়েস, শুধু ইয়েস দিলে হবে। স্যার আমি শুধু ইয়েস কথাটা বললেই হবে স্যার। জি জি, আমি এটা আপনাকে তাও একটু স্ক্রিন শেয়ার করি, এটা আপনাকে দেখাই কোশ্চেনটা কোথা দিয়ে আসতেছে। স্যার সেলফ চেকে আছে এটা স্যার। হ্যাঁ সেলফ চেকে আছে, এবং যে ইনফরমেশন শিট, ওই ইনফরমেশন শিটেও লেখা আছে যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ইজ অলরেডি এ লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ, ঠিক আছে? জি স্যার। এই যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি অলরেডি ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ, ট্রু অর ফলস? এটা হবে ট্রু, ঠিক আছে? আপনাকে অনেক সময় ওরাল কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি কি বাংলাদেশে বৈধ নাকি বাংলাদেশে এটা এটা কোথায় জরুরি নাই, মানে আপনি কোন জায়গায় কাজ করলেন সেখানে হেলথ এন্ড সেফটি বিষয়টা কি বৈধ কিনা? অবশ্যই হ্যাঁ ট্রু, এটার অ্যানসার হবে ট্রু। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এখানে শেষ করি। অবশ্যই ট্রু। জি স্যার, এটা নিয়ে কনফিউশন ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।